কেসিপিসি অনলাইন ক্লাস প্রোগ্রামের পক্ষ থেকে আমি তোমাদের ফরাদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি ইংলিশ ফার্স্ট পেপার একটা গুরুত্বপূর্ণ ইউনিট নিয়ে পুরোটা ইউনিট নিয়ে আলোচনা করব। এবং এই জন্য বলছি পুরোটা ইউনিট, কারণ এই ইউনিটটা তুমি পুরো ক্লাস ইংলিশ ফর টুডে যে বইটাতে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমাদের প্রকৃতির সাথে মিলে গেছে। এখন যে আমরা যেটা সাফার করছি বা যে মুহূর্তটাকে আমরা অতিক্রম করছি এটা ভাইটাল। তো এটা আমি একটা টপিকসটাকে সিলেক্ট করেছি। আমি পুরো টপিক্সটা পুরো ইউনিটটা নিয়ে আজকে আলোচনা করবো। একটু টাইম যদি লেগেও যায়, তোমরা ধৈর্য হারাবে না, মন দিয়ে শুনবে। এবং লাস্টে কিন্তু তোমাদের জন্য একটা গিফট আছে এই প্যাসেজটার পরে। ওকে স্টুডেন্ট, দেখো আমরা আগাই। ইউনিট 9 আমরা পাবো ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ বলতে আমরা বুঝি যে বৈশ্বিক পরিবর্তন। এটা বাংলায় যদি বলা হয় তাহলে দেখো যে সময়ের কাজ সময় হচ্ছে না, প্রকৃতি আমাদের সাথে বিট্রয় করছে না, আমরা প্রকৃতির সাথে বিট্রয় করছি, এটাই কিন্তু ক্লাইমেট চেঞ্জ হিসেবে নির্ধারণ করা হয়। যেমন দেখো যে বৃষ্টির সময় বৃষ্টি হয় না, আবার আনটাইমে অনেক বৃষ্টি হয়, নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, কালো ধরনীগ্রত হচ্ছে, অনেক দেখবা যে এই বিভিন্ন তুমি যেটা কখনো চিন্তাও করনি অনেক কিন্তু রোগ দেখা যাচ্ছে। এগুলো সবগুলো কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা ব্যাড ইফেক্ট। তো প্রকৃতিগতভাবে কিন্তু আমরা কিন্তু ক্লাইমেট চেঞ্জের দায়ী, যদি এটা অস্বীকার করা যাবে না। তো স্টুডেন্ট দেখো, আমরা এই পুরো ইউনিট থেকে আমরা যে জিনিসটা জানতে পারবো সেটা হচ্ছে ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করতে পারবো বা জানতে পারবো এটার ব্যাড ইফেক্ট, গুড ইফেক্ট, এটা কী কী ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি বা অলরেডি হয়ে গেছি। এটা তো আমরা যেহেতু এই অঞ্চলে বসবাস করতেছি, আমরা ভালোই জানবো বা ভালোই বুঝবো ক্লাইমেট চেঞ্জের ফলাফলটা কী। কারণ একটু বৃষ্টি হলেই মনে করো যে যদি ঘন্টাখানিক বৃষ্টি হয় তাহলে দেখবো চিটাগাং শহরটা কিন্তু পানি জলবদ্ধতা সৃষ্টি হয়, ক্লাইমেট চেঞ্জের ফল। তার মানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ফলে সমুদ্রপৃষ্ঠ বলো বা পানিপৃষ্ঠ বলো কিছু উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে যে বৃষ্টিপাতটা হচ্ছে পানি কিন্তু এটাকে অ্যাবজর্ব করতে পারছে না, আমাদের দিকে দিয়ে দিচ্ছে, যার ফলে কিন্তু খুব দ্রুত এখন বন্যা দেখা যায়। তো আবার নদী ভাঙন সৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, সবগুলো কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের উপর দিচ্ছে। দেখো স্টুডেন্টস, আমরা এখান থেকে কী পুরো ইফেক্টটা কী আসছে দেখো, যে ক্লাইমেট চেঞ্জের ফলে কী হতে পারে। ড্রট হতে পারে। ড্রট মানে খরা, যখন অনেক বৃষ্টিপাত হয় না, একদম হচ্ছেই না, যদি বলা হয় যে তোমার রোদ হচ্ছে, তারপরে অনেক ড্রট বলা হচ্ছে। আনটাইমলি রেইন, অসময়ে বৃষ্টি হচ্ছে, হেভি রেইন, আবার খুব বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছে, আর ফ্লাড, বন্যাও হচ্ছে। এগুলো কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা ব্যাড ইফেক্ট। ওয়াইল্ড লাইফ অ্যান্ড রিস্ক অফ এক্সটিংশন, বন্য প্রাণীগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন দেখবা যেহেতু অনেক বন্য প্রাণী তুমি দেখতে পাবে না, আগে যেগুলো আমরা গল্প শুনেছি, ডাইনোসর যদি বলা হয়, ডাইনোসর নাই, এই টাইপ কিছু দেখো যে আস্তে আস্তে সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির প্রাণী, বাঘ, এগুলো কমে যাচ্ছে ফর দিস ক্লাইমেট চেঞ্জ। রাইজিং সি লেভেল, যেটা বলছিলাম একটু আগে, সি লেভেলের উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ফ্লাডিং অফ রিমোট, সময় দেখবে অনেক বন্যা হচ্ছে এবং আশেপাশের পুরো গ্রাম, পুরো এলাকা তলিয়ে যাচ্ছে। রাইজিং হাই টেম্পারেচার, এবং দেখবো যে উচ্চ তাপমাত্রা এখন আমাদের উপর প্রভাব ফেলছে, এবং উচ্চ তাপমাত্রা আমরা জানি যে খুব বেশি মাত্রায় খারাপ প্রভাব ফেলে মানুষের জীবনে বা বিভিন্ন প্রাণীগুলোর জীবনে। সো এর হচ্ছে আমাদের কী কী ইফেক্টগুলো ফেলতে পারে আমরা জানলাম। দেখো মূল লেসন 2 এর যে একটা আছে, টপিকস আছে, এখানে আমরা জানবো যে দ্য হিটিং আপ অফ আর্থ, যে প্রকৃতি যে একটা উত্তপ্ত হয়ে যাচ্ছে। কী কী কারণ উত্তপ্ত হচ্ছে দেখো, যে সূর্যটা আজ থেকে প্রায় 4500 মিলিয়ন ইয়ার্স, এত বয়স, অনেক পুরাতন। পৃথিবী সূর্য এই সৃষ্টি হওয়ার আগে কিন্তু সূর্যটা সৃষ্টি করেছে গড। সুতরাং দ্য আর্থ ক্লাইমেট হ্যাজ বিন চেঞ্জিং ফর অল দোজ ইয়ার্স, প্রতি বছরই কিন্তু আর্থ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বিকজ আওয়ার ইনোভেশন, আওয়ার সায়েন্স টেকনোলজি, আওয়ার কী বলে যে এই যে বিভিন্ন আবিষ্কারের ক্ষেত্রে, কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন আবিষ্কার করতেছি, বিভিন্ন ভেহিক্যালস, বিভিন্ন মনে করো যে যন্ত্রপাতি আবিষ্কার করছি, এবং এই যন্ত্রপাতিগুলো আবিষ্কারের ফলে এগুলো আমরা কী দিয়ে রান করাচ্ছি, অবশ্য আমরা ইউজ করছি অয়েল, গ্যাস অ্যান্ড কয়েল, এগুলো ইউজ করতেছি মেশিন করার জন্য ফর আওয়ার ইন্ডাস্ট্রিয়ালিস্ট। অল অফ দেম পলিউটিং এনভায়রনমেন্ট, এবং প্রত্যেকটা মেশিন কিন্তু আমাদের পরিবেশটিকে দূষণ করতেছে। মাচ অফ দিস পলিউশন কন্টেইনস এ গ্যাস কল্ড কার্বন ডাইঅক্সাইড, এবং যদি বলা হচ্ছে যে প্রত্যেকটা পলিউশন কিন্তু কি করে, কন্টেইনস, নির্গত করতেছে বা ধরে রাখছে, সেটা হচ্ছে তোমার কার্বন অক্সাইড। আমরা কার্বন অক্সাইড গ্যাসকে বলছি হচ্ছে যে সবচেয়ে ক্ষতিকর, এটা হচ্ছে একটা নীরব ঘাতক।
প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি না থাকতো তাহলে মানুষ কিন্তু আরও অনেক দিন সুস্থ থাকতো বা বেঁচে থাকতে পারতো। এটা আমরা এখান থেকে জানতে পারলাম। ইট ইজ দিস গ্যাস হুইচ পলিউটস দ্য অ্যাটমসফিয়ার, এবং এটা হচ্ছে সেই গ্যাস যেটা তোমার এই ইটাকে এই দূষণ করে, আর্দ্রতাকে, আমরা এখানে জানলাম। 3 নম্বরে গিয়ে দেখি আমরা লেসন 3-এ কী কী পাচ্ছি। গ্রিন হাউস ইফেক্ট আমরা জানি, গ্রিন হাউস গ্যাস বা ইফেক্ট আমরা কীভাবে জানতে পারলাম। দেখো তোমরা কিন্তু ক্লাস 6-এ বিজ্ঞানে পড়েছো, 7-এ বিজ্ঞানে পড়েছো যে গ্রিন হাউস গ্যাস ইংল্যান্ডে বা যেখানে অনেক বেশি শীত থাকে সেখানে কিন্তু একটা কাঁচের ঘর তৈরি করা হয়, এবং সূর্যের তাপে কাঁচের ঘরটা উত্তপ্ত থাকে, এবং রাতের বেলা যখন খুব বেশি শীত পড়ে তখন ওই সেই গরমটা কাজে লাগিয়ে তারা কী বলে যে বিভিন্ন শস্য, বিভিন্ন গাছ তারা উৎপাদন করে বা চাষবাদ করে। হ্যাঁ, এখানে কিন্তু এই কাঁচের ঘরটা কিন্তু একটা কাঁচের ঘরের বলতে কি, এখানে ছাদটাও কাঁচ হবে, ওয়ালটাও কাঁচের হবে, পুরো ঘরটাই হবে কাঁচের তৈরি হবে, বুঝতে পারছো? এবং এখানে এই কাঁচের ঘরটা একটা ট্র্যাপ বা জাল আকারে কাজ করে, হ্যাঁ, যেটা ওই যে তোমার তাপমাত্রাটাকে ধরে রাখে, বুঝতে পারছো, এই কাঁচের ঘরে। তো আমরা এখান থেকে এটা জানবো আর কি, যে গ্লাস তৈরি মানুষ এর মধ্যে লালন পালন করে, বা মনে করো যে বেশি শীত হলে এটাই করে। আমার দেখো এই 3 নম্বর অধ্যায়টা বড় হচ্ছে, দ্য আর্থ ইজ অলসো লাইক এ গ্রিন হাউস। এই পৃথিবীটা কিন্তু একটা গ্রিন হাউসের মতো কাজ করতেছে। দেখো যে সূর্য থেকে যখন তাপমাত্রা আসছে পৃথিবীটাকে শোষণ করতেছে, তারপর আবার একসময় ছেড়ে দিচ্ছে। ডিউরিং দ্য আর্থ সারফেস মানে এলাকা ওয়ার্মস আপ ইন দ্য সানলাইট, এবং কোনো এলাকা সূর্যের তাপে কিন্তু অনেক উত্তপ্ত হয়ে যায় অ্যাট নাইট, এবং রাতের বেলা দ্য সারফেস কুলস রিলিজিং দ্য হিট ব্যাক ইনটু দ্য এয়ার। রাতের বেলা কিন্তু আবার ওই সারফেস থেকে একটা ঠান্ডা বাতাস নির্গত করে দিচ্ছে, রিলিজ মানে নির্গত করে দেওয়া। বাট সাম অফ দ্য হিট ইজ ট্র্যাপড বাই দ্য গ্লাস লাইক কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, এবং কিছু তাপমাত্রা কিন্তু ওই জালের মধ্যে আটকা থাকে, যেটা কার্বন ডাইঅক্সাইড করে কি বলে যে ধরে রাখে। দিস গ্যাস কল্ড গ্রিন হাউস গ্যাস ওয়ার্ক লাইক দ্য গ্লাস ওয়ালস অ্যান্ড দ্য রুফ অ্যান্ড কিপ দ্য আর্থ ওয়ার্ম, এবং এই গ্যাসটা কিন্তু গ্রিন হাউস গ্যাসের মতো কাজ করে, এবং এটাকে এই সূর্যের তাপমাত্রা বলো, ওই যে উপরে ছাদ বা উপরে রূপটাকে তারা ধরে রাখে, এবং কিপ দ্য আর্থ ওয়ার্ম, পৃথিবীটাকে গরম করে, হ্যাঁ, বা উষ্ণ রাখে আর কি। দিস ইজ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইট ইজ মেকিং দ্য আর্থ ডেঞ্জারাস প্ল্যানেট, এবং এই গ্রিন হাউস গ্যাসটাই কিন্তু পৃথিবীর জন্য একটা ভয়ঙ্কর একটা গ্রহ হিসাবে চিহ্নিত করছি আমরা ফর গ্রিন হাউস ইফেক্ট। আনফর্চুনেটলি উই আর মেকিং দ্য আর্থ টু হট, এবং আমরা কিন্তু পৃথিবীটাকে বেশি উত্তপ্ত বা নষ্ট করে ফেলছি, যেটা বলছিলাম একটু আগে। উই আর ইউজিং ওয়েল গ্যাস অ্যান্ড কয়েল এক্সেট্রা, রানিং কার্স, বাসেস এক্সেট্রা, আমরা এগুলো ইউজ করতেছি বিভিন্ন মেশিন ইউজ করা ব্যবহার করার জন্য, লাইক তোমার বাস, ট্রাক, কার্স, পার্সোনাল ভেহিকলস, এগুলো ইউজ করার জন্য। ওকে, দেখো this carbon and other gas trap the heat in the atmosphere and don't allow the earth to cool down. As a result the earth gets hotter, যার ফলে এটা পৃথিবীটা আরো বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে। দেখো আমরা এখান থেকে পুরো অধ্যায় থেকে আমরা কি কি জিনিস জানতে পারবো, একটা কি ওয়ার্ডস আমরা করেছি পুরো অধ্যায়ের কি ওয়ার্ডসগুলো দেখো ভালো করে, যে আনকমফোর্টেবল, যেটা আমাদের জন্য সুবিধাজনক নয়, হ্যাঁ, এটা কষ্টকর। দেখো ভালো করে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমি এখানে প্রতিটা ইউনিটের পুরো ইউনিটের ওয়ার্ডগুলো এখানে আছে, যে কি ওয়ার্ড বলা হচ্ছে। দেখো আনকমফোর্টেবল, যেটা আমাদের জন্য আরামদায়ক নয়। আইডল, অলস। ক্লাইমেট, ভালো করে দেখো, ক্লাইমেট জলবায়ু। শিফট, পরিবর্তন করা বোঝাচ্ছে। টেম্পারেচার, তাপমাত্রা। ক্লাইম, ঊর্ধ্বগতিতে যাওয়া বা উপরে যাওয়া। সারভাইভ মানে টিকে থাকা, হ্যাঁ। ওয়েদার, আবহাওয়া। হ্যাপেন, কোনো কিছু ঘটা। হিট আপ, উত্তপ্ত। রেসপন্সিবল, দায়িত্ববান। ফুয়েলস, জ্বালানি, যেটা তোমার ওই কাঠ, কয়লা, তেল এর আমরা ইউজ করি রান্নার ক্ষেত্রে, এগুলো। পলিউশন, দূষণ। অ্যাটমসফিয়ার মানে হচ্ছে পরিবেশগত আর্দ্রতা, হ্যাঁ। হিউম্যান, মানব জাতিকে বোঝায় হিউম্যান বলতে। কন্টেন্স মানে থাকা, কোনো উপাদান কোনো কিছুর মধ্যে নিহিত থাকা, বা কোনো কিছু একটা জিনিস কোনো কিছু দিয়ে তৈরি করা, সেখানে কন্টেন্টস ইউজ করা হয়। র্যাপিড, দ্রুত গতিতে। এনভায়রনমেন্ট, পরিবেশ। দেখো তারপর আছে ট্র্যাপ, জাল বা ফাঁদ বোঝায়। প্ল্যানেট, যেটা আমরা বলি গ্রহ। রুফ মানে ছাদ। গ্রিন হাউস, হ্যাঁ, এটা কাঁচের ঘর যেটা বলছে। রিলিজ, নির্গত করে। সারফেস, এলাকা, হ্যাঁ।
কোন একটা এলাকাকে তারা নির্দেশ করে। প্রীতি মানে খুব আশাব্যঞ্জক বা তুলনামূলক একটু ভালো বা তুলনামূলক বোঝাচ্ছে আর কি, কাছাকাছি, হ্যাঁ, ভালোর দিকে বা করে। তো এক্সট্রিম মানে অত্যন্ত, হ্যাঁ, পরের দেখো এক্সট্রিম মানে অত্যন্ত, যদি বলো না এক্সট্রিমলি সরি মানে অত্যন্ত দুঃখিত, আমরা এখানে প্রায় ইউজ করি। তো এক্সট্রিম মানে অত্যন্ত, খুবই বেশি। ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, ওভারফ্লো মানে কোনো কিছু ওভারফ্লো মানে হচ্ছে যে এই অতিক্রম করা, হ্যাঁ, পানি প্রবাহিত হয়ে বলছে বলি আমরা, ওটা হচ্ছে ওভারফ্লো বোঝায়, যে একটা জিনিস উপর দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া। মেল্ট মানে হচ্ছে মিশ্রণ, হ্যাঁ, যে কোনো কিছুকে একদম চূর্ণ বিচূর্ণ করে দেওয়া বা একটা উপাদান আরেকটা উপাদানের একটা মিশ্রণকে বোঝায়। ইমিশন মানে হচ্ছে নির্গত হওয়া, হ্যাঁ, যে আমরা বলি যে ওই কালো ধর নির্গত হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইমিশন। ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে তোমার অদৃশ্য হয়ে যাওয়া কোনো কিছু, যেমন ধোঁয়া, কিছু কুয়াশা, হ্যাঁ, মানে মেঘ, কিছুক্ষণ পরে দেখবা রোদ উঠলে মেঘটা অদৃশ্য হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ড্রট মানে বলেছি খরা। স্পাইসিস মানে বিভিন্ন প্রজাতির। এক্সটিংক্ট মানে বিলুপ্ত হয়ে যাওয়া, হারিয়ে যাচ্ছে। ইরোশন নদী ভাঙনের ক্ষেত্রে ব্যবহার হয়, যে নদীর পাড়গুলো ভেঙে যায়, সেটা হচ্ছে তোমার ইরোশন। ওয়াসিন মানে হচ্ছে তোমার মহাসমুদ্র। আউটকাম মানে কোনো ফলাফল বা রেজাল্ট। ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, হ্যাঁ, যখন পানি হয় না তখন দেখবা যে ওই যে বালির চরগুলোকে মরুভূমির মতো মনে হয়। তারপর হচ্ছে তোমার হিউজ মানে বৃহৎ পরিসরে, অনেক বড় আকারে, সেটা হিউজ বলা হচ্ছে। দেখো প্রলংড মানে কোনো কিছু প্রভাবিত হওয়া বা বেড়ে যাওয়া, হ্যাঁ, যে একটা জিনিস মনে করো এখন যেমন করোনা ভাইরাস প্রতিদিনই হচ্ছে বা আস্তে আস্তে কিন্তু এই পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা, দ্যাট ইজ প্রলংড। অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল, প্রতিকূল কিন্তু আবার পক্ষে না বিপক্ষে যাচ্ছে, হ্যাঁ, অনুকূল কিন্তু আরেকটা। তো ওয়াটার লগিং মানে হচ্ছে যে জলাবদ্ধতা, যেটা আমরা প্রায় সময় দেখি, একটু বৃষ্টি হলেই মনে করো যে বাসা বাড়িতে পানি উঠে যায়, সেটা হচ্ছে ওয়াটার লগিং। ল্যান্ডস্লাইড ওই যে ভূমিধস, যেটা প্রায় সময় বৃষ্টি হলে তোমার পাহাড় ধসে যায়, সেটাকে ভূমিধস বলা হচ্ছে। স্পেল, হ্যাঁ, স্পেল মানে হচ্ছে একটা পর্যায়। স্যালিনিটি মানে হচ্ছে লবণাক্ততা, হ্যাঁ। কোস্টাল মানে হচ্ছে উপকূলীয় অঞ্চল, সমুদ্র তীরবর্তী অঞ্চলকে আমরা কোস্টাল এরিয়া বলতেছি। ডিফরেস্টেশন মানে হচ্ছে বনায়ন ধ্বংস করা, বনায়ন কেটে ফেলা বা কেটে উজাড় করা। মনসুন মানে হচ্ছে মৌসুম। ইম্প্যাক্ট মানে প্রভাব, যে তুমি একটা কাজ করো, সেই কাজের প্রভাবটা কেমন হতে পারে, হ্যাঁ, ইফেক্ট যা বলি আমরা। তারপর হচ্ছে ড্যামেজ, ড্যামেজ মানে ক্ষতি করা, যে একদম নির্বিচারে কোনো কিছু নষ্ট করে দিচ্ছে। ডিজাস্টার মানে হচ্ছে তোমার দুর্যোগ, ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক, ঠিক এটাই। ভিকটিম মানে যে ভুক্তভোগী, হ্যাঁ, যে একটা প্রভাব হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, এই প্রবলেমের সাফারার কে হবে, হ্যাঁ, এটা হচ্ছে ভিকটিম। তারপর হচ্ছে ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, কোনো কিছু বেড়ে যাচ্ছে, ওই র্যাপিডের সাথে সম্পর্কিত। প্রপার্টি মানে সম্পদ। এস্টিমেট মানে হচ্ছে কোনো কিছু একটা তালিকাবদ্ধ করা, যে আসলে কতটুকু ক্ষতি হয়েছে, কতটুকু লাভবান হয়েছে, এগুলোকে এস্টিমেট করা। টেরিটরি বা রিজন মানে হচ্ছে এলাকা। তো স্টুডেন্টস, আমরা পুরো একটা ইউনিটের অনেকগুলো ওয়ার্ড পেয়েছি, যেগুলো আনকমন ওয়ার্ড, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, ওয়ার্ড মিনিংগুলো প্র্যাকটিস করতে হবে এবং লেখার মাধ্যমে আরেকটু আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে। এবার দেখো, যেটা বলছিলাম ফাইনালি, যে লাস্টে তোমাদের জন্য একটা গিফট আছে, সেই গিফটটা হচ্ছে হোমওয়ার্ক। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্যাসেজ, ওগুলোর সাথে সম্পর্কিত। এখানে তুমি ক্লাইমেট চেঞ্জ পাবে, ভিকটিম পাবে, প্রপার্টি পাবে, হ্যাঁ, সব কিছুই তুমি পাবে, যেটা আমরা ওয়ার্ডগুলো আলোচনা করেছি, ঠিক আছে। এটা তোমাদের লাস্ট, ওই ইউনিটের লাস্ট অধ্যায়টা হচ্ছে এটা। তো তুমি এই প্যাসেজটা বাসায় ভালো করে পড়বে। মোটামুটি একটা আলোচনা করা হয়েছে, যে আমরা জানি যে আইলা হয়েছিল 2009 সালে, হ্যাঁ, 9 সালে আইলা হওয়াতে অনেক কিছু ক্ষতি হয়েছে, এবং এখানে একটা বলা হয়েছে যে যদি সূর্য কি বলে যে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায় 4.5 সেন্টিমিটার, হ্যাঁ, তাহলে কোন এরিয়া একদম তলিয়ে যাবে, পানিতে ডুবে যাবে, এই অঞ্চলগুলো বলা হচ্ছে। তলিয়ে গেলে কী কী ক্ষতি হবে এগুলো বলা হচ্ছে, হ্যাঁ। সুতরাং এখানে আবার ও যদি তলিয়ে যায় তাহলে কত সংখ্যক মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে। দেখো 5.5 মিলিয়ন পিপল অফ আওয়ার কোস্টাল রিজিয়নস হোমলেস, তারা বিকাম হোমলেস হয়ে যাবে, তারা গৃহহীন হয়ে যাবে। তুমি ভালো খেয়াল করে দেখবা যে এখন উত্তরবঙ্গে কিছু কিছু অঞ্চলে কিন্তু বন্যা হচ্ছে, তারা বন্যাতে কি যে মানুষ সাফার করতেছে, তুমি ওই অঞ্চলের একটা খবর দেখবা, খবর দেখে তুমি এটা রিয়েলাইজ করবা। রিয়েলাইজ করার পরে, হ্যাঁ, তোমার জন্য বললাম যে এই প্যাসেজটা ভালো করে পড়বা, ওই দৃশ্যগুলো রিয়েলাইজ করবা। দেন এখানে তোমার জন্য কিছু কোশ্চেন দেওয়া আছে, অবজেক্টিভ টাইপ প্রশ্ন। এই অবজেক্টিভ টাইপ প্রশ্নটা তোমরা নিজেরাই হোমওয়ার্ক করবা এবং দেখবা যে আসলে হচ্ছে কিনা। এখন কথা হচ্ছে তুমি কিভাবে এগুলো দেখতে পারো আমার কারেক্ট হচ্ছে কিনা। তুমি
মিলিয়ে দেখতে পারো, হ্যাঁ, বা প্যাসেজের সাথে কাজ করতে পারো, এবং নেক্সট ক্লাস তুমি অবশ্যই তুমি কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে, যা স্যার এটা হলো, এটা কি হতে পারে, ঠিক আছে। তো আমার মনে হয় যে তুমি একটু যদি ভালো করে তুমি প্যাসেজটা ভালো করে পড়ো এবং একটু মানে বোঝার চেষ্টা করো, প্রকৃতির সাথে মিলিয়ে দেখার চেষ্টা করো, তাহলে আই হোপ তুমি ভালো করবে। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে, এবং যেগুলো বললাম প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ, ওগুলো করবা, রেগুলার পড়াশোনা করবা, টিচাররা যা বলতো সেটা শুনবা, এবং বাসায় থাকবা, সুস্থ থাকবা, সেই কামনায় ভালো থাকো। তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।